গত বছর মানে গত 2019 সালে রায়গঞ্জ থেকে সফলভাবে যিনি জিতে এসেছিলেন সেই দেবশ্রী চৌধুরী এবারে এসেছেন একেবারে শহর কলকাতার বুকে, এবং কলকাতার সব থেকে অভিজাত এলাকা বলে যেটা পরিচিত এখন, সেই দক্ষিণ কলকাতায় প্রার্থী হয়েছে। প্রথমেই আপনাকে দক্ষিণ কলকাতায় প্রার্থী হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে, কেমন লাগছে রায়গঞ্জ থেকে সোজা দক্ষিণ কলকাতায় পৌঁছে? এখানকার ভোটাররা কিরকম, কি পরিস্থিতি? আমি কলকাতার ভোটারদের সম্পর্কে ওয়াকিবহাল। দীর্ঘ সময় দক্ষিণ কলকাতায় কাজ করেছি এবং যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে লড়ারও অভিজ্ঞতা আছে, বালুরঘাটের মেয়ে, বর্ধমানে লড়েছি, রায়গঞ্জে লড়েছি, কলকাতায় লড়ছি, কাজ করেছি জীবনের বড় অংশ কখনো উত্তরবঙ্গে, বেশিটা দক্ষিণবঙ্গে। কাজে আমার কাছে পশ্চিমবাংলার ভোটারদেরকে একই রকম লাগে, বিশেষ কিছু আলাদা লাগে না। হ্যাঁ, আরবান এলাকা এবং ভিলেজ এরিয়া এগুলোর মধ্যে একটু তো তফাৎ আছে, অবশ্য করেই আছে। আগে যে রায়গঞ্জ থেকে লড়েছি সেটা প্রায় 100%, যেটা ভিলেজ এরিয়া বা গ্রামীণ ক্ষেত্র বলা হয়, আর এবারে যেটা লড়ছি সেটা 100% শহর ক্ষেত্র বা আরবান এলাকা। দুটোর মধ্যে তো মানুষের চিন্তা ভাবনা, ধরন ধারণ, পদ্ধতি সবকিছুই আলাদা। আমার ক্ষেত্রে এটা খুব বেশি ম্যাটার করে না, কেননা আমি দু ক্ষেত্রেই অভ্যস্ত। ভালো লাগছে, এই ক্ষেত্রে লড়তে খুব ভালো লাগছে। চমৎকার। দেবশ্রী দেবী, যেটা সব থেকে চোখে পড়ছে সেটা হচ্ছে আপনি একজন লড়াকু নেত্রী হিসেবে আপনার পরিচয়টা আমরা জানি, এবং বিগত 5 বছর তো বটেই, তার আগেও আমরা দেখেছি যে আপনি বিজেপির জন্য যেভাবে বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন অধিকার আদায়ের জন্য এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে যেভাবে লড়াই চালিয়েছেন, যেভাবে সংগ্রাম চালিয়েছেন, সেটার জন্য আপনাকে অভিনন্দন জানিয়ে ছোট করতে চাই না। আমি শুধু এইটাই বলতে চাই, এই লড়াকু মানসিকতাটা দক্ষিণ কলকাতার যে জায়গাটাকে আমরা মোটামুটি জানি যে সম্পূর্ণ ট্যাশ লোকজনের জায়গা বলে একটা ধারণা তৈরি হয়ে আছে, এবং যেখানে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স রয়েছে, যে ইনফ্লুয়েন্সটা বাংলার অন্যতম প্রধান ক্ষতির কারণ হয়ে আজকে উঠে আসছে, সেই দক্ষিণ কলকাতাতে আপনার মতো একজন লড়াকু নেত্রী যখন লড়তে গেছেন, প্রতিবন্ধকতাগুলো কিরকম? প্রথমে এইটা একটু জানতে চাই। প্রতিবন্ধকতা সেই অর্থে কিছু নেই, মানুষ খুব ভালোভাবে আমাকে গ্রহণ করেছে। আর মানুষ দক্ষিণ কলকাতার যারা সাধারণ ভোটার আছেন তারা তৃণমূলের অত্যাচারে তিতিবিরক্ত আছেন। দক্ষিণ কলকাতার মানুষজনের ধারণা, সাংসদ বা মন্ত্রী হলে বা মিনিমাম কাউন্সিলর হলে, কাউন্সিলরের আমচা চামচা হলেও যে জীবন যাপন, যে বিলাসবহুল জীবন এবং যে ধরনের সাধারণ মানুষের উপরে অত্যাচার করবার ঘটনা আছে, তোলাবাজি আছে, দাদাগিরি আছে, হপ্তা তোলা আছে, কাটমানি আছে, এই জিনিসগুলো মানুষ দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আমাকে যে জন্য এখানে পাঠানো হয়েছে বা আমি এখানে আসার পর যেটা হয়েছে সেটা মানুষ একদম, আজকাল তো সোশ্যাল মিডিয়ার মারফত বা গুগল সার্চ করলে বা যে কোনো নেটে গেলে যে একজন সাংসদ কেমন ছিলেন, কেমন কাজ করছেন, কেমন কাজ করেছেন, সেই বিষয়গুলো সবকিছু জেনে নেওয়া যায়। তো সাংসদ হিসেবে 5 বছরের রেকর্ড, মন্ত্রী 2.5 বছর ছিলাম, সেখানকার রেকর্ড বা রিপোর্ট মানুষ যখন দেখছেন তখন মানুষ এটাতে এক বিষয়ে মানে নিঃসন্দেহ হয়েছেন যে ভারতীয় জনতা পার্টির সাংসদ হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে যাকে পাঠানো হয়েছে তিনি মোদির গ্যারান্টি আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, না খায়া না খানে দিয়া। তো এই বিষয়টা লোকের মনের মধ্যে বেশ ভালোভাবে গেঁথে গেছে। আর যে বিষয়টা মানুষের ধারণা ছিল যে পশ্চিমবঙ্গে শুধু লড়াই করতে পারেন মমতা ব্যানার্জি, তো এটা পারেন নয়, এটা এখন পাস্ট টেন্স হয়ে গেছে। পারতেন, যতক্ষণ না ক্ষমতায় ছিলেন ততক্ষণ পেরেছিলেন। ক্ষমতায় আসার পর লড়াই আর কিছু নেই, লড়াইকে শক্তি দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা।
সেই জায়গাটা মানুষ জানেন যে অধিকার রক্ষার জন্য লড়াই আমরা কিভাবে করি। লড়াইয়ের নাটক করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগ জুড়ে যে ধরনের নাটকগুলো ছিল, আজকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে যে শুধু নিজের স্বার্থের জন্য এই আন্দোলনগুলো করেছেন। মহিলাদের জন্য রাত্রিবেলা 2টোর সময় কোনো রেপড ভিকটিমকে নিয়ে মহাকরণের ভিতরে ঢুকে যাওয়া তখন ছিল। আজকে যখন সন্দেশখালির ঘটনা ঘটছে তখন বলছে সাজানো ঘটনা, আর কি নিকৃষ্ট ভাবে ফেক ভিডিও তৈরি করার চেষ্টা করছে, মহিলাদেরকে অপমানিত করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে মানুষের সামনে একদম সরাসরি দুটো জিনিস দাঁড়িয়ে গেছে, আন্দোলন আর আন্দোলন রূপী নাটক। এই দুটোর মধ্যে আমাদেরকে ফারাক করে কাজ করতে হবে। চমৎকার উত্তর। আমি একটা দিকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইব। আপনি বললেন যে মহিলা ইস্যু, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা কথা, আমি ভারতবর্ষ শব্দটা ব্যবহার করছি, পশ্চিমবঙ্গের বাইরের যে ভারতবর্ষ সেখানে চালু হয়েছে, সেটা হচ্ছে মিথ্যার রাজ্য, সম্পূর্ণভাবে মিথ্যার রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সর্বার্থে মিথ্যার রাজ্য। আপনি এক্ষুনি বললেন রাজ্যপালের সম্পর্কে একটা অদ্ভুত অভিযোগ তোলা, আপনি এক্ষুনি সন্দেশখালী প্রসঙ্গ উদাহরণ টেনে দিলেন, এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযোগগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নিকৃষ্ট যৌন গন্ধি মিথ্যা ব্যবহার করছেন, এবং সেটা একজন মহিলা ব্যবহার করছেন। একজন নারী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, সমাজের কাছে কি বার্তা যাচ্ছে এই মিথ্যার ফলে? এই বিষয়টা আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই স্বৈরাচারী হয়ে গেছেন এবং তার সরকার এতটাই স্বৈরতান্ত্রিক মানসিকতা পোষণ করছেন যে কোনো মূল্যে টিকে থাকার জন্য কাকে আক্রমণ করা যায়, কার বিরুদ্ধে স্ক্যান্ডালাইজ করা যায়, সেটা উনি ভুলে গেছেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় 84 সাল থেকে একজন সাংসদ, জনপ্রতিনিধি, সংবিধানে শপথ নেওয়া ব্যক্তি, সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা যায় কিনা এই বিষয়ে ওনার জ্ঞানটা গেছে। এর আগেও গেছে, এর আগে যখন বারবার করে উনি বিভিন্ন আমাদের যে ইনভেস্টিগেশন এজেন্সি গুলো আছে, ইডি, সিবিআই, এনআইএ, এদের বিরুদ্ধে নিকৃষ্টতম কথা বলেছেন। আমাদের যে আর্মি আছে তার সম্পর্কে, বিএসএফ সম্পর্কে নোংরাতম শব্দ ব্যবহার করেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এমন ব্যক্তি সম্পর্কে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন নেতা মন্ত্রীরা রাষ্ট্রপতির গায়ের রং, রাষ্ট্রপতির রূপের তুলনা করেছেন, সেগুলো আমরা দেখেছি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো এগিয়ে এসে প্রতিবাদ করতে বা তাকে শোকজ করা বা তাকে ধমক দেয়া এরকম কিছু দেখিনি। আর এখন তো যাকে করছেন রাজ্যপাল, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না রাজ্যপালের বিরুদ্ধে কি করা যায় কি করা যায় না। উনি ওমেন্স কমিশন যিনি আছেন তার বিরুদ্ধে তাকে আক্রমণ করছেন নিকৃষ্ট ভাষায়, তিনি সন্দেশখালী তৈরি করেছেন। তো এটা আমরা বারবার বলেছি, আমি আবারও বলছি যে সিপিএম যখন স্বৈরাচারিতার শেষ লগ্নে পৌঁছে গেছিল, এই ধরনের কাজগুলো সিপিএম করতো, হামেশা করতো। আপনার মনে আছে লালা তুই বাংলা ছেড়ে পালা, এটা বিমান বসি সম্ভবত স্লোগান দিয়েছিল। তো এই ধরনের শব্দ, এই ধরনের শব্দগুলো কখন আসে? যখন জনগণ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং যখন মনে করে যে আমার আর বাঁচার কোনো পথ নেই। আর মানুষের মতিভ্রমটা সেই সময় হয় যে আমি কি শব্দ বলছি, শব্দের উপর নিয়ন্ত্রণ নেই। আজকে আপনি নরেন্দ্র মোদীকে যত আক্রমণ করুন, অমিত শাহকে যত আক্রমণ করুন, এদের মুখ থেকে এই শব্দ সব বেরোবে? এই শব্দ কোনোদিন শুনতে পাবেন না। ওনারা চুপ, যত গালি দিন। তো তার মানে কি, ওই শূন্য কলসির যেমন শব্দ বেশি হয়, এখন শূন্য হয়ে গেছে তৃণমূল দল আর মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দক্ষিণ কলকাতার মানুষ সেটা দেখতে পাচ্ছে, একদম হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কিচ্ছু নেই মমতা ব্যানার্জি। এখন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যেন তেন প্রকারেণ যাকে খুশি আক্রমণ করছেন। এটা মানুষজন ভালোভাবে নেবে না। শুধু আক্রমণ করাই নয়, মানুষকে ফাঁসিয়ে দেওয়া, বিভিন্ন ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া। আমরা বিভিন্ন এলাকা থেকে এমন খবরও পাচ্ছি যে যেখানে বিরোধীরা চেষ্টা করছেন বা প্রচার করতে যাচ্ছেন, তারা যাতে প্রচার করতে না পারেন তার উপরে বিভিন্ন রকমের অত্যাচার, মিথ্যা অভিযোগ, ফাঁসি দেওয়া, এগুলো তো একটা মানে চরম পরিচিত ছবি।
আমি একটু রেজাল্টের দিকে যাচ্ছি দিদি। আমি আপনাকে মনে করিয়ে দিই যে গত 2019-এর নির্বাচনে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন শ্রীমতী মালা রয়। তিনি পেয়েছেন, তার প্রাপ্য ভোট ছিল সবসুদ্ধ ছিল হচ্ছে 5,73,119। বিজেপি দাঁড়িয়েছিলেন চন্দ্রকুমার বোস, তিনি মানে ফার্স্ট রানার আপ, তিনি পেয়েছিলেন 1,55,192 ভোট। অর্থাৎ পার্থক্যটা ছিল হচ্ছে এই দুই প্রার্থীর মধ্যে এই 1,55,192 ভোটের একটা পার্থক্য ছিল, কারণ চন্দ্রকুমার বোস প্রায় 4 লক্ষ কিছু বেশি ভোট পেয়েছিলেন। এই যে মাঝখানের মার্জিনটা, এই মার্জিনটা আমাদের ধারণা যে দেবশ্রী চৌধুরী তার লড়াকু, সংগ্রামী এবং সব থেকে বড় কথা হচ্ছে তার আগের বিজয়ের অভিজ্ঞতা এবং তার রাজনীতির প্রতি তার যে একটা একনিষ্ঠতা, সেইটা দিয়ে এই মার্জিনটাকে অনেকটা কমিয়ে আনবেন, শুধু নয় পেরিয়ে যাবেন। সেই পেরিয়ে যাওয়া আপনি কিভাবে সেট করেছেন? দেখুন, 2014 সালে রায়গঞ্জ লোকসভায় নিমু ভৌমিক তিনি যে ভোট পেয়েছিলেন, আর 2019 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে দেবশ্রী চৌধুরী যে ভোটটা পেয়েছিলেন, তার ব্যবধান খুব কম করলেও প্রায় 3 লাখের কাছাকাছি, 2.5-3 লাখের কাছাকাছি। ব্যবধানটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে মানুষ কিভাবে নিচ্ছেন। আজকে দক্ষিণ কলকাতায় শতটা এই ইস্যুটা আর নিচ্ছে না লোকে। সৎ কিরকম হতে হয় সেটা আমি লোকের সামনে বলে দিয়েছি। খোলা আপনাদের সামনে চ্যালেঞ্জ থাকলো, আপনারা RTI করে দেখতে পারেন, যে কোনো মাধ্যমে রায়গঞ্জে মানুষের কাছ থেকে শুনে আসতে পারেন। এমনকি আপনারা তৃণমূলের লোক, CPM এর লোকের থেকেও শুনে আসতে পারেন যে মন্ত্রী সাংসদ থাকলে পরেও যে অবস্থার উন্নতি না করে একই জায়গায় থাকা যায়, যে শুধুমাত্র যার বেতনটুকুই তার সীমাবদ্ধ এরিয়া। তো যেটা সৎ পথের, যেটা তার প্রাপ্য, সেটুকুই শুধু সে নিয়ে নিয়েছে। কাজেই মানুষ কিন্তু অলরেডি এটা চেক করে নিয়েছে। এখন দিনটা কিন্তু দেয়াল লিখনের দিন নেই, দেয়াল আর লোক পড়ে না। কারণ যার কাছে বেশি মাফিয়া, যার কাছে টাকা, চুরির টাকা বেশি, সে তত দেয়াল লিখতে পারে। লোকের দেয়াল একটাই পড়ে, সেটা হচ্ছে ফেসবুকের দেয়াল, সোশ্যাল মিডিয়ার ওয়ালে। ওই দেয়ালটা বড় মারাত্মক। আর ওই ওয়ালে গিয়ে মানুষ প্রকৃত কে কি সেটা রোজ জেনে আসছেন, যে বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন। আর আমার এটাই চ্যালেঞ্জ লোকের কাছে, আমি এইটাই নামিয়ে দিয়েছি যে আমার ভাই ভাইপো আশেপাশে কারুর সম্পত্তি কোনো বৃদ্ধি হয়নি। আমি কিন্তু ভাইদের সঙ্গে একসঙ্গেই থাকি। এত বছর ধরে ভাইরা আমাকে খাইয়ে পড়িয়ে বাবার অবর্তমানে আমাকে রেখেছেন, কিন্তু আমার ভাইদের সম্পত্তি কারো বৃদ্ধি হয়নি, আমার ভাইদের কোনো প্লট হয়নি, কোনো বাড়ি হয়নি, আমারও কিচ্ছু হয়নি। তো সততার গল্পটা বললাম, আর আমার ভাই ভাইপো মিলে 37টা প্লট দখল করে নিল এলাকার লোককে উচ্ছেদ করে। এই খবরটা তো আমাকে দিতে হবে না, যে কেউ গিয়ে এটা সার্চ করে দেখে আসতে পারবে যে এক দিদি যিনি সততার সাদা শাড়ি পরেন, তার ভাই ভাইপো মিলে 37টা প্লট দখল করে নিয়েছে। আর এক দিদি যে সাদা শাড়ি পরেন না, সততার নিচে ক্যাপশনও লাগান না, তার ভাই ভাইপো যেখানে ছিল সেখানেই আছে।